স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে আজ। দ্বিতীয় বিভাগীয় শহরগুলোতে 7 দিনই চলবে এই মেলা। এবছর মেলায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করা হবে। রিটার্ন দাখিলের শেষ সময় হচ্ছে 30 নভেম্বর। আজ আমরা আলোচনা করব আয়কর নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এনবিআরের সাবেক সদস্য আমিনুর রহমান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামালউদ্দিন আহমেদ। ডক্টর আহমেদ এবং জনাব আমিনুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব আমিনুর রহমান, প্রথম প্রশ্ন আপনাদের শুরু করতে চাচ্ছি যে আমরা যখন আয়করের কথা বলছি, আয়কর মেলা একটু খুব নতুন ধারণা না, গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে মেলা করা হচ্ছে যাতে মানুষ আয়কর দিতে উৎসাহিত বোধ করেন। জি, বাংলাদেশের 16 কোটি দেশের মানুষ সেখানে আয়কর দেয়। টিন আছে, টিআইএন আছে, এমন লোকের সংখ্যা হচ্ছে 13 থেকে 14 লক্ষ। কেন এই অবস্থা? তো আসলে এটা ঠিক বলেছেন আপনি যে আমাদের যদি দুই দিক থেকে দেখি, একটা হলো ব্যক্তি শ্রেণীর কথাটা, যারা ইন্ডিভিজুয়ালস, হ্যাঁ, তাদের ট্যাক্স টিআইএন আছে বা ট্যাক্স রেজিস্ট্রেশন আছে, এরকম সংখ্যা এখন আমার জানা মতে 22 লক্ষের মতো। তো তার ভিতরে ট্যাক্স রিটার্ন দেন 10 থেকে 11 লাখের মাঝামাঝি। এটা বেশ কম। আবার যদি কোম্পানির দিক থেকে দেখি, তো 1.5 লাখের মতো কোম্পানি আছে বাংলাদেশে, সেখানে কিন্তু 60,000-এর মতো আমাদের ট্যাক্সের খাতায় আছে। এটা আসলেই কম। এবং এই যে আয়কর মেলার কথা আপনি বললেন, এটার একটা উদ্দেশ্য হলো যে করদাতাদের সঙ্গে একটা বন্ধন সৃষ্টি করা এবং তাদেরকে একটা প্রণোদনা দেওয়া, যাতে করে তারা ট্যাক্স রেজিস্ট্রেশন, ট্যাক্স প্রদানে তারা আগ্রহী হন। জনাব রহমান, ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আয়কর মেলায়, সেখানে আছেন আমাদের সহকর্মী শাওন হাসনাত। শাওন হাসনাত, অর্থমন্ত্রী কি মেলা ইতিমধ্যে উদ্বোধন করেছেন কিনা এবং প্রথম দিনের সারা কেমন দেখা যাচ্ছে মেলাতে? আসলে আপনি জানেন যে প্রতি বছরই আয়কর মেলাটি সাধারণত সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে শুরু হয়, কিন্তু এবার আসলে অর্থ বছরের বিশেষ করে জুলাইতে জানিয়ে দেওয়া হয়েছে এনবিআর এর পক্ষ থেকে এবার আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় হচ্ছে 30শে নভেম্বর। এই কারণে আসলে মেলাটি শুরু হয়েছে এবার 1 নভেম্বর থেকে এবং এটি আসলে 7 দিন চলবে। বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে এটি 7 দিনই চলবে, জেলা শহরগুলোতে এটি 4 দিন চলবে। এছাড়া 29টি উপজেলায় সেটি 2 দিন এবং আর বাকি উপজেলাগুলোতে সাধারণত 1 দিন করে ভ্রাম্যমাণ একটি আয়কর মেলার আয়োজন করা হয়েছে এনবিআর এর পক্ষ থেকে। তো আজকে যে মূল আয়কর মেলার যে মূল যে ঢাকার যে মূল কার্যালয়, বিশেষ করে এনবিআর এর নির্মাণাধীন যে ভবনটি, সেটির নিচে আসলে এই আয়োজন করা হয়েছে। তো সকাল থেকে আসলে আমি যতটুকু দেখছি প্রচুর মানুষের সারা। বিশেষ করে আপনি জানেন আয়কর সংক্রান্ত বিষয়ে মানুষের এমনিতে একটি আগ্রহ থাকে, প্লাস এর বাইরে হচ্ছে প্রত্যেককে আসলে তার আয়কর বিবরণী জমা দেবার একটি বাধ্যবাধকতা থাকে। এ কারণে আসলে সকাল থেকে বিভিন্ন বুথগুলোতে বিশেষ করে হেল্প ডেস্ক এবং ইটিআইন করার জন্য মানুষের আগ্রহ কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে। আমরা আগারগাঁয়ে যে উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যে আয়কর মেলার, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সেটি উদ্বোধন করার কথাও রয়েছে, তবে তিনি এখন এসে পৌঁছাননি। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তো মেলাটি হয়তো কিছুক্ষণের মধ্যে হ্যাঁ ফিরছি আলোচনায়। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা আলোচনা করছি যে আয়কর মেলা নিয়ে। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আয়কর মেলার যে আয়কর বাড়ানো। যে প্রশ্ন করেছিলাম জনাব আমিনুর রহমানকে, যে কেন অধিকাংশ মানুষ বাংলাদেশে, যারা মনে করি আমরা, আমাদের পারসেপশন হচ্ছে যে আরো অনেক মানুষ আসলে আয়করের আওতা থাকা উচিত, ইনকাম ট্যাক্সের আওতায়, কিন্তু মাত্র বাংলাদেশে টিআইএন আছে 12 থেকে 13 লক্ষ মানুষের। কেন এই অবস্থা? যে অবস্থা ধরেন আপনার বাংলাদেশের স্বাধীনতার পরে জি, তো আমাদের ইনকামের লেভেলটা ওরকম ছিল না, কিন্তু পর্যায়ক্রমে এখন যে অবস্থা আছে এই অবস্থাতে এটা হওয়ার কথা না। জি, বাংলাদেশে এখন যে বিজনেস অ্যাক্টিভিটিস এবং ব্যাংকিং ট্রানজাকশন থেকে আরম্ভ করে আপনার যে এখন যে উন্নয়নের যে গতি, সেই গতির ফসল তো প্রত্যেকে ভাগ পাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার সরকারি কর্মচারীরা এবং যারা জব করে, চাকরি করে, স্যালারিড যারা আছেন, ওনাদের তো বেতন আপনার ডিডাকশন একটা সোর্স হিসাবে বেতন থেকে কেটে রাখা হয়। পরে বছরের শেষে কোম্পানি একটা সার্টিফিকেট দেয়, সেটা এবং গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের সার্টিফিকেট দিচ্ছে, সেটা আপনার জমা হচ্ছে গভর্নমেন্টের কাছে। কিন্তু এই আওতার বাইরে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, শিল্প বাণিজ্য, যেমন ধরেন আপনার আমাদের কত এখন গার্মেন্টস রপ্তানি হচ্ছে কত, 32 বিলিয়ন ডলার। সবকিছু মিলে যদি তাহলে এই গার্মেন্টস মালিকের মধ্যে 32 বিলিয়ন ডলারের থেকে এখান থেকে আমরা কি ট্যাক্স পাই?
এটা তো উনি ভালো বলতে পারবেন, ট্যাক্স ডিপার্টমেন্টের লোক। তারপরে আসেন আদার এরিয়াতে, আপনার ধরেন এই যে বিজনেস জি গ্রুপ অফ কোম্পানি যে রেজিস্টার্ড কোম্পানির সংখ্যা আছে বাংলাদেশে, সেটাও প্রায় 1-1.5 লক্ষের উপরে। তো সেই রেজিস্টার্ড কোম্পানি যারা আছে তারা তো তাদের যে ওন ফান্ড দিয়েই কিন্তু তারা ক্যাপিটাল কন্ট্রিবিউট করছে, দেন দে স্টার্টেড দি বিজনেস। সেই বিজনেস থেকে যে ইনকাম হচ্ছে এবং সেই ইনকামের আমাদের ট্যাক্স তো আমরা সেইভাবে পাচ্ছি না। এবং সেটা বিভিন্ন কায়দায় এখন ইনকাম রেজ ডিপার্টমেন্টের যেটা আছে, যে ট্যাক্স ডিপার্টমেন্ট, বিএটি, কাস্টমস সব মিলায়া জি তাদের যে স্ট্রেংথ, সে স্ট্রেংথ সাফিসিয়েন্ট না আমার মনে হয়। এটা হলো আমার থেকে এটা মনে হয়। আর আপনার ধরেন ট্যাক্স যে কালেকশন করবে, এই পদ্ধতিটা যেভাবে জটিল অবস্থা এবং ভীতিকর অবস্থা, আচ্ছা আচ্ছা সেই ভীতিকর অবস্থা কারণেও হয়তো অনেকে দেয় না। কিন্তু গভর্নমেন্ট এখন এটাকে আউটরিচ করার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু এটাতে বাড়তেছে, কিন্তু যেই হারে বাড়া উচিত সেই হারে না। কিন্তু ট্যাক্স সাধারণতভাবে গাড়িতে আপনি যখন উঠেন, বাসে উঠলে বাসের ভাড়া দিতে হয়, তারপর প্লেনে উঠলে প্লেনের ভাড়া দিয়ে উঠতে হয়। আমার দেশের মধ্যে আপনি ব্যবসা চালাচ্ছেন, আপনি ট্যাক্স দিবেন না, আবার এই ট্যাক্সের টাকা দিয়ে ইনফ্রাস্ট্রাকচার আপনার জন্য করতেছে, আপনার ট্রাক গাড়ি চলা, করা, কমিউনিকেশন, যত রকমের ফ্যাসিলিটিস গুলো ক্রিয়েট করা, দ্যাট ইজ ক্রিয়েটেড বাই দি গভর্নমেন্ট ইউজিং দিস মানি। তো সেই ক্ষেত্রে আমরা ওইটা যদি কালেকশন কম হয়, তাহলে ইনফ্রাস্ট্রাকচারও আমাদের উইক থাকবে। জনাব আমিনুর রহমান, আপনি দীর্ঘদিন এনবিআর কাজ করছেন, আপনি আপনার শেষ রোল ছিল এনবিআর সদস্য হিসেবে কাজ করছেন। আপনার অভিজ্ঞতা কি বলে যে জনাব আহমেদ বলছিলেন যে বেশ কিছু আমাদের ব্যবসায়ী আছেন যাদেরকে আসলে ট্যাক্সের আওতা আনা যায়, এখন সহজ হচ্ছে যারা স্যালারিড জব করছেন অথবা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের জন্য খুব সহজ হচ্ছে, তাদেরকে আমরা নির্দিষ্ট করতে পারি। এর বাইরে যারা ইনকাম করছেন তারা আসলে ট্যাক্স দিচ্ছেন না বলে ধরা হচ্ছে, তাদেরকে ট্যাক্স আনতে আপনাদের কি ধরনের সমস্যা হয়, কেন পারেন না? একটা দিক একটু আমি আপনার তথ্যের জন্য যোগ করে নিই, যে আমাদের সর্বশেষ হিসাব অনুযায়ী 4.5 লাখের মতো স্যালারি ট্যাক্স পেয়ার, আর বাদ বাকি কিন্তু স্যালারির বাইরের। এরা ব্যবসায়ী বা বিভিন্ন পেশার সঙ্গে আছেন, এরকম হতে পারে। তো আমি যেটা দেখি, প্রথম দিক থেকে একটা ট্যাক্স পেয়ারদের পারসেপশন হলো, যেটা জামালউদ্দিন সাহেব বলেছেন, যে ট্যাক্সের আইনটা বেশ, ওনাদের কাছে মনে হয়, ট্যাক্স পেয়ারদের কাছে মনে হয় যে এটা বেশ জটিল। ওনারা বুঝতে পারেন না যে ওনার কতটুকু ট্যাক্স হবে বা কতটা আয় হবে, যেটা ঘোষণা করতে হবে, এবং ট্যাক্সটা কিভাবে দিতে হবে। সেই ব্যাপারে আমার মনে হয় যে একটু উদ্যোগ নেওয়া দরকার, যে আইনটাকে সহজীকরণ করা। এবং আমার জানা মতে এনবিআর এটার উপরে নতুন ট্যাক্স আইনের উপরে কাজ করছে, যেটা এখনো আসেনি। এটা একদিক। দ্বিতীয় দিক হলো যে করদাতারা যদি জানেন যে উনি ট্যাক্স ফাঁকি দিয়ে রক্ষা পাবেন না, তাহলে কিন্তু ওনারা দেবেন। তো আমরা আসলে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে এখনো খুব একটা সক্ষম হয়নি বলে আমার ধারণা। যে যদি করদাতাদের আয় সংক্রান্ত বিভিন্ন তথ্য ভান্ডার যদি এনবিআর এর হাতে থাকতো, এবং যদি এটা ওনাদের জানাতে পারতেন করদাতাদের, যে আমার কাছে কিন্তু তথ্য আছে, তুমি না জানলে আমি কিন্তু বের করে ফেলবো, তাহলে কিন্তু ওনারা পড়তেন। সেই দিকেও একটু নজর দিতে হবে। জনাব রহমান, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার। আমরা নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত একবার খাতুনগঞ্জের মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি আয়কর নিয়ে। এনে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন এনবিআর এর সাবেক সদস্য আমিনুর রহমান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামালউদ্দিন আহমেদ। ডক্টর আহমেদ, আপনাকে জানতে চাচ্ছি, মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে ট্যাক্স না দেওয়া। সেখানে আসলে এনবিআর বা ট্যাক্স কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিতে পারে যে মানুষ নেবে? একটা কথা বারবার বলা হয় যে যারা ট্যাক্স দেন তাদের যুক্তি হচ্ছে ট্যাক্স দেওয়াটা খুব জটিল। এটা আসলে ঠিক না, কথাটা আসলে ইচ্ছা শক্তির অভাব। ধরেন আমাদের দেশে এখন যে অবস্থায় চলতেছে, এটা আপনার ধরেন বিভিন্ন আসেন ক্যাটাগরি ওয়াইজ, বিজনেস ক্যাটাগরি টার্গেট করেন, একসাথে তো আপনি সবগুলোকে একসাথে ধরতে পারবেন না। বিজনেস ক্যাটাগরিতেও বিজনেসের গ্রুপ ভাগ করেন। ট্রাভেল এজেন্সিতে কারা কাজ করতে ট্যাক্স দিতেছে না, ম্যান পাওয়ার বিজনেসের সাথে যারা আছে। তারপরে আবার আপনার ধরেন আদার এক্সপোর্ট বিজনেসে যারা আছে, ইম্পোর্ট বিজনেসে যারা আছে, ম্যানুফ্যাকচারিং গ্রুপে যারা আছে, এদেরকে আলাদা আলাদাভাবে আপনি একটা ডাটাবেস তৈরি করেন এবং তাদের যে লেনদেনগুলোকে আপনি ফলো করার পর তার বিরুদ্ধে তাকে স্পেসিফিক বলা হয় যে আপনার এই ট্রানজাকশন হয়েছে এই বছরের ভিতরে, আপনার এই জিনিসটার ভিত্তিতে আপনি ট্যাক্স দেওয়া উচিত, কিন্তু ইউ হ্যাভ নট সাবমিটেড, আপনার টিআইএন নম্বরই নেই। তারপরে আসেন যে সে যে এফবিসিসিআই করতেছে, ঢাকা চেম্বার অফ কমার্সের মেম্বার হচ্ছে, সেখানে তার 3 নম্বর থাকা উচিত, আদারওয়াইজ হি ক্যানট বিকাম এ মেম্বার অফ দি অ্যাসোসিয়েশন।
এটা গভর্নমেন্ট আইন করে দেখ, এটা তো বাণিজ্য মন্ত্রণালয় করতে পারে। এটা তো বাণিজ্য এটা মন্ত্রণালয় আইনে আছে already। হ্যাঁ, বাণিজ্য মন্ত্রণালয় এটা করতে enforcement পারে। এর সমস্যা আছে। তারপরে আছে ধরুন ডাক্তাররা অনেকে বলে যে ডাক্তাররা ট্যাক্স দেয় না, ডাক্তাররা ট্যাক্স দেয় না, ডাক্তারদের টোটাল লিস্ট নেন, লিস্ট নিয়ে তাদেরকে তাদের নাম্বারগুলো পার্মানেন্ট অ্যাড্রেস নেন, ন্যাশনাল আইডি নাম্বার নিয়ে তারপরে বলেন যে আপনি যদি 3 নাম্বার নাও আপনি বিএমএ এর মেম্বার হতে পারবেন না, ফিনিশ। আইনজীবীদের কাছে বলা হয় থাকে, অনেকেই বলে যে আইনজীবীরা ট্যাক্স আওতায় কেন থাকবেন না। দেয় না, এটা বলা হয়। কিন্তু সেই ক্ষেত্রে আইনজীবী প্রফেশনে উনি যদি লয়ার্স অ্যাসোসিয়েশনের মেম্বার হবে, সেই ক্ষেত্রে তাকে 3 নম্বর দিতে হবে। 3 নম্বর না দিলে হি ইজ নট এলিজিবল টু বিকাম এ মেম্বার অফ দিস সোসাইটি। সেই ক্ষেত্রে সে যে একটা প্রেশার গ্রুপ হিসাবে 3 নম্বরই তো শেষ কথা নয়, এরপরে যে ট্যাক্স তারা দিচ্ছেন কিনা সেই যে ফলো না, আগে 3 নাম্বারটা নেন, তারপরে পরেরটাতে যান ডিপে। এখন ওই নাম্বার দিয়ে ধরবেন যে পরের বছর আপনার এই নাম্বারে এগেইনস্টে কোনো ইনকাম নাই আমার। অটোমেশন হলে তো এটা অটোমেটিক ধরা পড়বে। ব্যাংকিং ট্রানজাকশন উনি কোথায় করতেছেন, ওনার ক্রেডিট কার্ড আছে, উনি ক্রেডিটে বাংলাদেশের লোক, অনেক লোক বিদেশে ট্রাভেল করে এখন, ভিজিট করে। এক একজন হজে যাইতেছে কয়বার, ধরেন এক একজন মক্কা শরীফে 8-10 বার যাইতেছে। তাইলে সেই লোকটা যদি ট্যাক্স না দিয়ে মক্কা শরীফে যায়, ওনার এটা কি মাফ হবে? এটা হবে না তো। জনাব রহমান, আপনার কি মনে হয় যে যে কথাগুলো বললেন ডক্টর আহমেদ, যেটা এই ব্যবস্থা কি নিশ্চয়ই আপনারা ভেবেছেন আপনি যখন, কিন্তু কেন আসলে আমরা এই 12 বা 13 লক্ষ লোকের বেশি লোক আমাদের মানে ইনকাম ট্যাক্স দিচ্ছেন না? যে আমি ব্যক্তিগত কথাই উদ্যোগ বলছি। নিতে হবে আইনের দিকটা, একটা যেটা জামালউদ্দিন সাহেব বললেন যে আইন করে এমন একটা কাঠামো তৈরি করা যাতে করে ওনাদের ট্যাক্সের নিবন্ধন এবং আয়কর রিটার্ন দেওয়াটা বাধ্যতামূলক করা হয়। এরকম আইন কিন্তু আছে অলরেডি। যেমন ধরেন, যিনি ডাক্তার একজন থাকবেন রেজিস্টার্ড ডাক্তার, তাকে আয়কর নিবন্ধন বাধ্যতামূলক আইনে করা আছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমার মনে হয় Enforcement নেই। হ্যাঁ দুর্বলতা কিছু আছে। কেউ কেউ নিশ্চয়ই দিচ্ছেন, অনেক সবাই হ্যাঁ, নিশ্চয়ই না, কেউ কোনো কেউ ডাক্তার বা দিচ্ছেন, কোনো হ্যাঁ, আইনজীবী জি, নিশ্চয়ই তার ট্যাক্স সার্টিফিকেট দিচ্ছেন, তার ট্যাক্স দিচ্ছেন তারা। আচ্ছা, আমি কিন্তু একদিক থেকে আলোচনা হচ্ছে, আরেক দিকের একটু বিষয় যেটা আমার মনে হয় যে আমরা সার্বিকভাবে চিন্তা করছি যে জিনিসটা ফ্রম দি পার্সপেক্টিভ অফ ট্যাক্স ডিপার্টমেন্ট, ট্যাক্স পেয়ারদের দিক থেকেও জিনিসটার একটু চিন্তা ভাবনার বিষয় আছে। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে ট্যাক্স পেয়ারদের কিছু কিছু অভিযোগ আছে যেগুলো ওনারা দেখছেন যে ট্যাক্স সিস্টেমের মধ্যে অ্যাড্রেস হচ্ছে না। যেমন এক নম্বর হলো যে একজন ব্যবসায়ী ধরেন গত বছর 10 লাখ টাকা উনি মুনাফা করেছেন, এই বছর যদি 9 লাখ টাকা হয় ট্যাক্স অথরিটি মানতে চায় না, কিন্তু এটা তো হতে পারে। হ্যাঁ, এটা তো খুবই স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক। তো দ্বিতীয়ত হলো যে যেসব কাগজপত্র রাখার কথা ট্যাক্সের আইনের মধ্যে আছে, সেগুলো আমাদের বাস্তবের প্রেক্ষিতে অনেক সময় রাখা সম্ভব হয় না। যেমন ধরেন, আপনি এইখান থেকে মতিঝিলে যাবেন, এখন যদি বলে যে তুমি আমাকে ভাউচার দাও যে তুমি সিএনজিতে গেছো, সেটা দিতে পারবে না। তো এই ধরনের জিনিসগুলো আইনে রয়ে গেছে, সেই জিনিসগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব, সেগুলোকে ওনাদের অভিযোগ হলো এগুলো তাহলে আমরা যদি সত্যিকার অর্থে দিতে চাই তাহলে এই সমস্যার মধ্যে পড়ছি। না, আপনারা- তাহলে আমাকে আপনার এগুলো সাথে থেকে বেরিয়ে আরেকটা জিনিস আমাদের আমি একটু রাস্তা যোগ বের করব। করতে হবে যে কিভাবে ওনাদের এই সমস্যাগুলোকে আমরা অ্যাড্রেস করি। আমি একটা জিনিস আপনি যোগ বলেন, করতে জি। চাই যে গ্রস প্রফিটের উপর এত পার্সেন্ট গ্রস জি, জি। প্রফিট ধরেন আপনারা ইনকাম, জি জি, সেটাও বাস্তবসম্মত। সেই জিনিসটা যার বাস্তব একটা লোকের লস হতে পারে। সেই এবং লস gross profit সবার একরকম হবে না। গ্রস প্রফিট আর নেট প্রফিট তো এক না। জি, সেক্ষেত্রে গ্রস প্রফিটের উপরে পার্সেন্টেজ ধরে ওনারা ট্যাক্স করে দিচ্ছে। এটা কিন্তু একটা বিরাট একটা অত্যাচার। এবং সেক্ষেত্রে ওনাকে বলতেছে যে ট্যাক্স কালেকশন করার জন্য সে এমন ভাবে ইয়ে করতেছে যেটা আপনার ধরেন এটা মেবি ট্রেনিং এর অভাবের জন্য হতে পারে, অথবা নলেজের বাইরে আছে, কিন্তু সেই জিনিসের যেটা ইনকাম হবে না সেই ইনকামটা ধরে নিতেছে, ধরে দিয়ে আপনার ট্যাক্স নোটিশ দিয়ে দিল। এরপরে উনি ওই লোক যখন ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নোটিশ পায়, মানুষ তো এমনি জি। কিন্তু আপনার ভয় পাওয়া যায়। আতঙ্কিত সেই হয়ে ক্ষেত্রে পড়ে আপনার এগুলাকে ইন রিয়ালিটি চেকে যদি ওই বাস্তবসম্মত, এবং 1922 সালের আইনকে 1984 সালে বাংলাদেশে চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করছে কিন্তু মূল কাঠামো চেঞ্জ হয় নাই। আচ্ছা, মানে এটার হয়তো 10% চেঞ্জ করছে। পরবর্তীতে এটা একটা হাইব্রিড হয়ে গেছে ট্যাক্সের এই আইনটা। এই আইনটাকে যদি আপনার উন্নত দেশের উপযোগী, এখন বিজনেস ফ্রেন্ডলি যদি না হয়, তাহলে ইন দ্যাট কেস লোকজন বলবে যে হ্যাঁ আমি তো একটা মানে এই ঝামেলার মধ্যে পড়তেছি। এই জন্য আবার কিছু সংখ্যক লোক আছে এই ভয়ে যায় না। এইগুলা দূর করে ফিয়ার ফ্যাক্টর। ওনারটাকে আমি একটু সংক্ষেপে বলতে চাই। একটা হলো যে ট্যাক্স পেয়ার এই প্রবলেমটা আমাদেরকে রেকগনাইজ করতে হবে ট্যাক্স ডিপার্টমেন্টকে। দ্বিতীয়ত হলো যে সৎকার করদাতাদের এরকম একটা পিকচার দিতে হবে যে এখানে দেওয়ার মধ্যে কোনো ঝঞ্ঝাট নেই, তাইলে কিন্তু ওনাদের জন্য একটা গুড মেসেজ এখান থেকে যাবে। একটা জটিল কথা প্রায় বলা হয়ে থাকে, এবং প্রায় বলা হয়ে থাকে, আপনি যেমন বললেন যে হ্যারাসমেন্টের কথা বলা হয়ে থাকে। যারা ট্যাক্স দেন তারা বলেন যে ট্যাক্স ডিপার্টমেন্ট তারা হ্যারাসমেন্টের শিকার হন, এবং তারা প্রায় বলেন যে এখানে ট্যাক্স অফিসিয়ালদের ডিসক্রিপশনের যে পাওয়ার জি, সেটা খুব বেশি, এবং তারা অনেক সিদ্ধান্ত নেয় যেটা আসলে করাপশনের পর্যায়েও চলে যায় অনেক সময় বলছেন। এবং যারা ট্যাক্স দেন তারা ফাঁকি দিতে চান অনেক সময়, এবং এই ফাঁকি যখন দেন, তারা যখন দেন
বলা হয়ে থাকে যে এক শ্রেণীর কর্মকর্তার যোগসাজে এই ফাঁকি দেওয়া হয়, সেই বিষয়টাও কি আসলে আমাদের দেখা উচিত কিনা? এই ফাঁকি বা করাপশন বন্ধ করতে হলে বলা হচ্ছে অটোমেশনের কথা, সেটাতে আমরা কতদূর আছে, সেখানে কি অবস্থা? সেইটার কিন্তু এইবার মেলাতে আপনি শুরুতে উল্লেখ করেছেন, এইবার মেলায় কিন্তু এটা নতুন সংযোজন, জি। যে অনলাইন ট্যাক্স রিটার্ন। রাইট। তো অনলাইন ট্যাক্স রিটার্নটা কিন্তু এটা কিন্তু এখনো সার্বিকভাবে যায় নাই আমার জানা মতে। যে ঢাকার একটা কর অঞ্চলকে পরীক্ষামূলকভাবে করা হচ্ছে, কর অঞ্চল 10 সম্ভবত। আরও ঢাকায় কিন্তু আরও 15টা জোন আছে, সেখানে এখনো ওটা প্রস্তুতি হয়নি। অনলাইন দিলে একটা ঝামেলা কমবে। দ্বিতীয়ত হলো যে এনবিআর এর উচিত, যেটা জামালউদ্দিন সাহেব বললেন, যে বিভিন্ন ব্যবসা বা পেশাভিত্তিক যদি আমরা একটা কিভাবে কর নির্ধারণ সম্পন্ন হবে সেটার একটা নির্দেশনার মতো যদি একটা গাইডলাইন তৈরি করে, জি। তাহলে কিন্তু ট্যাক্স পেয়াররা এইসব হয়রানি থেকে অনেকটা রেহাই পেতে পারেন। অটোমেশন বা অনলাইনে যদি ট্যাক্স দেওয়া শুরু হয়ে যায় তাহলে কি দুর্নীতি কমে যাবে? আপনার ওটা যদি অটোমেশন, হাউ ইউ আর ডিজাইনিং দ্যাট, ওইটার উপরে ডিপেন্ড করবে। যদি কমপ্লেক্স করেন যে বাড়ারও সম্ভাবনা আছে। আচ্ছা। কারণ হলো আপনার যে এখন যে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের যে ফর্মটা আছে, হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু আপনার ব্যক্তির জন্য কি আলাদা করছেন আপনারা, ব্যক্তি এবং ব্যক্তি ও কোম্পানি আলাদা। কোম্পানি স্বাভাবিক, আলাদা আছে। সেটাই বোধহয় স্বাভাবিক, কিন্তু জি। এই কোম্পানি করার পরে এর ভিতরে কিন্তু আপনারা আরো সিম্পলিফাই করা দরকার। সেটা সিম্পলিফাই করলে ফর্ম দেখলেই কিন্তু লোক ঘাবড়ে যায়। সেই ক্ষেত্রে আপনি আরো ইজিয়ার ওয়েতে, যাতে ফর্মটা আপনার ধরেন যার ধরেন 50 লাখ টাকা ইনকাম হয়েছে বছরে, খরচ টরচ বাদ দিলে হয়তো ধরেন ওনার ট্যাক্সেবল ইনকাম হবে হয়তো 10-15 লক্ষ টাকা। সেই ক্ষেত্রে এই সমস্ত করদাতাদের জন্য এক ধরনের ফর্ম হওয়া উচিত। তারপরে পার্টনারশিপ যারা বিজনেস করে তাদের জন্য এক ধরনের, সোল ট্রেডারশিপ ব্যক্তি মালিকানাধীন যে সমস্ত ইয়ে আছে এদের জন্য ফর্ম নাম্বারই আলাদা করা উচিত, এবং কোম্পানির জন্য আলাদা করা উচিত। তাহলে আপনার ব্যাংকিং ইনস্টিটিউশন আর কোম্পানিরও কিন্তু এক ধরনের ফর্ম, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং আইসিটি কোম্পানি, তাহলে সুবিধা হবে। ইনকামের ধরনটা ডিফারেন্ট। তো জি জি। সেই ধরনের, সেই হিসাবে কিন্তু আমাদের এখানে কাস্টমাইজ ওই ফরম্যাটটা আমরা এখনো করতে পারিনি। সেটা যদি করা যায় জি। তাহলে হয়তো কিছুটা অনেক ঝামেলা অনেকে ইয়ে হবে। জনাব রহমান, এই ধরনের কাস্টমাইজড বা বিশেষ শ্রেণীর মানুষের জন্য বিশেষ ধরনের ফর্ম করা কি সম্ভব কিনা বা ভাবছেন কিনা? সম্ভব। এনবিআর এর কাছে কিন্তু এখন ছোট করদাতাদের জন্য আলাদা একটা রিটার্ন আছে, সেটাও আনফরচুনেটলি অত সিম্পল হয়নি যতটা হওয়া উচিত ছিল। যে যাদের কেবলমাত্র বেতনের ইনকাম আছে তাদের জন্য একটা সিম্পলিফাইড রিটার্ন আছে, আচ্ছা। আর যারা ছোট তাদের জন্য আর একটা করেছে। কিন্তু এটা একটা বিগ পাজল যে কে ছোট, তো এবং থ্রেশহোল্ডটা কি। আবার অনেকে আছেন যে তারা আসলে ছোট না, ফাঁকি কিন্তু দিচ্ছেন তারা। প্রিটেন্ড করছেন যে তারা ছোট। আচ্ছা। তো সেই জায়গাগুলোতে মানে একেবারেই পুরোপুরি জিনিসটাকে ইরেডিকেট করা এটা সময় সাপেক্ষ বা সময়ের প্রেক্ষাপটে হয়তো আমি জিনিসটা ওনার খুব সাথে সংক্ষেপে, খুবই আরেকটা সংক্ষেপে, জিনিস সময় একটু কম। যোগ করি। ব্যাংকে যে এসএমই আছে না, হ্যাঁ 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 ব্যাংকে বলাতে এসএমই লোন, হ্যাঁ, সেমিলন। এসএমই লোন আছে 500, 600, 2000 কোটি টাকা ইম্পোর্টের লাইসেন্স ইম্পোর্ট করতেছে। উনিও এসএমই, আবার 5000 টাকার লোক এসএমই। সুতরাং এখানে একটা স্পেসিফিক স্পেসিফিক সংখ্যা থাকা উচিত। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আমিনুর রহমান, আপনাকে ধন্যবাদ। আজ শেষ করতে আপনাকেও হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবারও কথা বলবো আপনার সাথে। ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের খাতুন গসিপ মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।